ফুসফুসে পানির চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে প্লুরোস্কোপির ভূমিকা, সেটি আসলে কি? ফ্লুরোস্কোপি এই টার্মটা আমাদের দেশে খুব বেশি ইউজ হয় না। তো একটা জিনিস যেটা বলতেছিলাম আমি, যে আপনার যদি বুকে পানি আসে, আপনার বা আমার আত্মীয় স্বজন কারো যদি হয়, আমি কি চাবো যে আমার যে 100% নিশ্চয়ই। যে এই রোগটা যাতে কনফার্ম হয়। আমাদের অনেক অভিযোগ আছে যে রোগ ঠিকভাবে ধরা পড়ে না, ভুল চিকিৎসা হয়, দেশে বাইরে যাইতে হয়। তো আপনি যদি না জানেন যে এই বুকে পানি আসার 100% কনফার্ম চিকিৎসা কোনটা, কনফার্ম মানে পরীক্ষা কোনটা, তাহলে আপনি কিন্তু ফ্লুরোস্কোপিতে যাবেন। আচ্ছা। অনেকগুলো সুবিধা আছে, কারণ ফ্লুরোস্কোপি যখন করবেন, যে আপনার যেটা বললাম যে আমি সরাসরি ক্যামেরা নিয়ে ভিতরটা পুরোটা দেখে আসতেছি, আপনার প্লুরা দেখতেছি, আমি হার্ট দেখতেছি, আমি ডায়াফ্রাম দেখতেছি, ফুসফুস দেখতেছি, সব ঘুরে ঘুরে দেখে কোথায় আপনার লিশন আছে, মানে কোথায় ক্যান্সারটা ছড়াইছে মনে হচ্ছে আপনার যদি ক্যান্সার হয়, আপনি ওখান থেকে সরাসরি বায়োপসি নিয়ে আসলেন, যেটা আপনি ওই যে বাহির থেকে সুই দিয়ে কিন্তু সরাসরি আপনি দেখতে পাবেন না। এবং এই রিপোর্টে অনেক ফেলাসি আছে, অনেক ভুল হইতে পারে, কিন্তু ওই যে ভিতর থেকে বায়োপসি নিয়ে আসবেন, এটা কোনো ভুল হবে না, কারণ আপনি 2-3টা সেন্টার থেকে রিপোর্ট করবেন। আপনারও বিশ্বাস হবে, রোগীরও বিশ্বাস হবে, অন্য কোনো ডাক্তার যাকে দেখাবেন সেই এই ডিসিশন দেখে বলবেন না এটা ক্যান্সার। আচ্ছা। অথবা যদি টিবি হয়, তাহলে আপনি ওই বায়োপসি আপনাকে কনফার্ম করবে, তাহলে আপনি 100% কনফার্ম হয়ে আপনি চিকিৎসাটা নিচ্ছেন, নিশ্চিত একটি বিষয়, আপনার মধ্যে সন্দেহ নেই, আপনার কথা কখনো মনে হবে না যে আমার চিকিৎসাটা ভুল হচ্ছে। এরপরও আছে, বায়োপসির পরও যদি আপনার সন্দেহ হয়, আপনি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করতে পারেন, ওটা কিন্তু ওই এফএনসি টিস্যুতে আপনি করতে পারবেন না। তো এটাই তো আপনার একটা 100% এটা কনফার্ম। 2 নম্বর যেটা, অনেক সময় আপনার নিউমোনিয়া হয়, নিউমোনিয়ার কারণে ওই যে বুকে পুজো হয়ে যায়, আমরা বলি অনেক অ্যানসিটিভ প্রিপারেশন, টিবির কারণে অ্যানসিটিভ প্রিপারেশন। তো একটা যদি অ্যানসিটিভ প্রিপারেশন নর্মাল অপারেশন করতে যান, 3 থেকে 4 লাখ টাকা লাগবে। আমরা কি হয়, জাস্ট লোকাল দিয়ে অজ্ঞানও করা লাগে না, লোকাল দিয়ে 30 থেকে 40 হাজার টাকা লাগবে মাত্র, আপনি পুরোটা একদিনই আমরা ক্লিয়ার করে দেবো। 4 লাখ টাকা খরচ হলে আপনার জাস্ট 40 হাজার টাকা দিয়ে আপনি একদম ক্লিয়ার, এবং একদিন ভর্তি থাকবেন, পরের দিনে আপনার ছুটি। নিশ্চয়ই। তো আপনি কোন চিকিৎসাটা নেবেন, যেটা আপনার কষ্ট কম হবে, পেশেন্টের রিস্ক কম হবে, টাকা তো অবশ্যই একটা বিশাল ফ্যাক্টর। তো এক্ষেত্রে অবশ্যই ফুসফুসে পানির এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরো জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ফুসফুসে পানি নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। লাং বা ফুসফুস আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আমাদের ভেতরে যেই আমরা অক্সিজেনটা গ্রহণ করি, সেই অক্সিজেনটা এবং আমরা যে নিঃশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইডটা বের করে দিই, এই টোটাল কাজটা করে থাকে কিন্তু আমাদের লাং বা ফুসফুস। এই ফুসফুস যদি সুস্থ না থাকে, তাহলে স্পেশালি কোভিডের সময় আমরা দেখেছি যে আমরা কতটা অসুবিধায় পড়ে যাই। সো যারা খুব যত্ন করে খাবারের তালিকাটা তৈরি নাও করেন, তাদেরকেও অবশ্যই বলবো যে লাংয়ের প্রশ্বাসটা যেন সুস্থ থাকা যায়, সেই সুস্থতার জন্য খাবারের তালিকাটাকে একটু ব্যালেন্স রাখা জরুরি। কি খাবো এই লাংয়ের সুস্থতার জন্য, এই নিয়েই তো চিন্তা। লাংয়ের সুস্থতার জন্য আপনাকে খাদ্য তালিকায় খুব বেশি, অনেক বেশি মডিফিকেশন আনতে হবে না। আমাদের চারপাশে যে পাওয়া যায়, যেমন ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, ওমেগা 3, এই ধরনের ছোট ছোট যে নিউট্রিয়েন্টগুলো আমরা চারপাশে পাই, সেই পুষ্টি উপাদানগুলোই কিন্তু আমাদের লাং ভালো রাখতে বেশ উপকারী। ভিটামিন সি পাওয়া যায়, আমরা যদি অরেঞ্জ খাই, মাল্টা খাই, এগুলোতে কিন্তু ভিটামিন সি যথেষ্ট ভালো। আর লাং প্রসারিত করার জন্য লাংয়ের যে কোষগুলো আছে, সেই কোষগুলোকে ভালো রাখার জন্য ম্যাগনেসিয়াম খুব ভালো কাজ করে। সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় একটু নাটস রাখতে পারেন। এছাড়া রাখতে পারেন খাদ্য তালিকায় একটু চিয়া সিড। অনেকেই শুধু ওজন কমানো বা ওজন নিয়ে যারা চিন্তা করছেন, তারা চিয়া সিডের গুরুত্বটা জানেন, কিন্তু চিয়া সিডে কিন্তু যথেষ্ট ওমেগা 3ও আছে, যেটি আপনার লাং ভালো রাখতেও হেল্প করে। সো প্রতিদিন নয়, অবশ্যই সেটি কতটুকু পরিমাণে খাবেন বা আপনার জন্য কতটুকু যুক্তিযুক্ত হবে, একজন পুষ্টিবিদ বা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। খাবারের তালিকায় রাখতে পারেন ম্যাগনেসিয়াম সমৃদ্ধ আপনি পালং শাক, স্পিনাচ বা পালং শাক আমাদের খাবারে প্রতিদিন না হলেও সপ্তাহে কিন্তু একটু রাখা প্রয়োজন। যদি আমরা একটু গাঢ় সবুজ শাকগুলোও রাখি, সেটিও আমাদের জন্য হেলদি। তবে স্পিনাচটা আমাদের হার্টের জন্য বা লিভারের ফাংশনের জন্য, এমনকি লাং যেটা বলছিলাম, সেটির জন্য কিন্তু বেশ ভালো কাজ করে। সো বিকেলে যারা কি খাবো না এরকম চিন্তা করছেন, তারা কিন্তু স্পিনাচ স্যুপ খেতে পারেন। যাদের অনেক বেশি কোলেস্টেরলের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই স্পিনাচ স্যুপটা খুব ভালো কাজ করে। অবশ্যই সল্টের বিষয় এবং অয়েলের বিষয়ে মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। এছাড়া আপনাকে সবসময় মনে রাখতে হবে যে অত্যাধিক ঠান্ডা বা অত্যাধিক গরম কোনটাই আমাদের শরীরের জন্য খুব বেশি যুক্তিযুক্ত না। অবশ্যই ওয়েদারের কথা মাথায় রেখে যদি একটু দেখেন যে একটু কোল্ড ওয়েদার আছে, সে সময় একটু ওয়ার্ম ওয়াটার, একটু লেক ওয়ার্ম ওয়াটার, মানে কুসুম গরম পানি, এগুলো যদি আপনি খাদ্য তালিকায় রাখেন, আমাদের ফুসফুসের প্রসারিত হওয়াটা অনেক সময় ভালো কাজ করে।
এছাড়া যাদের দেখা যায় বিভিন্ন ধরনের অ্যালার্জি আছে, অ্যালার্জেটিক খাবারগুলো কিন্তু খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে, কারণ প্রত্যেকটি মানুষেরই কিন্তু অ্যালার্জি কিন্তু এক একটা খাবারে এক এক রকম থাকে। ঠিক কোন খাবারে আপনার অ্যালার্জি আছে সেটি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর তাছাড়া ফুসফুসের যত্নে থাকতে হবে, ডাস্টের ভিতরে বেশি না যাওয়া, মাস্ক ব্যবহার করা, এবং অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কোল্ড অ্যালার্জি থাকে, এই ধরনের প্রবলেমগুলো যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কি করতে হবে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।